আমরা আমরা আজকে যে টপিক দিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ব্যাক ট্র্যাকিং মেথোডোলজি এবং এইটা কোথায় কোথায় অ্যাপ্লিকেশন করা যেতে পারে সেটা কিছু আইডিয়া নিয়ে। তো ব্যাক ট্র্যাকিং পড়তে গেলে আমাদের আসলে প্রথমত জানতে হবে যে ব্যাক ট্র্যাকিং বলতে আসলে কি বোঝানো হচ্ছে। তো ব্যাক ট্র্যাকিং এর সাধারণত এই টাইপের প্রবলেমস গুলো সলভ করা হয়, যেমন এন কুইন প্রবলেম, সাবসেট সাম প্রবলেমস। যেমন আমরা ডাইনামিক প্রোগ্রামিং বা গ্রিডিতে এরকম সাবসেট সাম প্রবলেমস দেখছিলাম। তারপর হচ্ছে হ্যামিল্টন সাইকেল, গ্রাফের যে কালারিং যেটা, সেটাও এই ব্যাকট্র্যাকিং দিয়ে করা হয়ে থাকে। তো ব্যাকট্র্যাকিং এ আমাদের যে নর্মাল যে কনসেপ্টটা সেটা একটু বুঝতে হয়তো বা কঠিন লাগতে পারে, কিন্তু তারপর আমরা একটা জিনিস চিন্তা করতে পারি। আমরা ডিএফএস যে অ্যালগোরিদমটা করে আসছিলাম, ডিএফএস এর অ্যালগোরিদমের কাজটার মতোই ব্যাকট্র্যাকিংটা কাইন্ড অফ অ্যাপ্লিকেবল। ঠিক আছে, মানে ডিএফএস মেথড সেটা বলতেছি না, কিন্তু ডিএফএস এর যে মেথডের মতো কাজ করতো, রিকারশন বেসড যে কাজটা হইতো ডিএফএস এর ক্ষেত্রে, সেটা কাইন্ড অফ ব্যাকট্র্যাকিং এর মতো। তাহলে সে আমাদের রিলেট করতে সুবিধা হবে, এটা যদি আমাদের মাথায় থাকে। অর্থাৎ যে কোনো টাইপের কি বলে, রিকারশন বেসড সলিউশনও নিয়ারলি ব্যাকট্র্যাকিং এর মতো। হুম। তো এখন ব্যাক ট্র্যাকিং আসলে কি করা হয় সেটা আমরা একটু দেখি। তো ব্যাক ট্র্যাকিং এ মূলত এখানে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে: দ্য প্রিন্সিপাল আইডিয়া অফ ব্যাক ট্র্যাকিং ইজ টু কনস্ট্রাক্ট সলিউশনস। আমরা সলিউশনকে কনস্ট্রাক্ট করব, ঠিক আছে, অ্যাজ কম্পোনেন্ট অ্যাট এ টাইম। আমরা সলিউশনসকে কম্পোনেন্ট কনস্ট্রাক্ট করবো কম্পোনেন্টস এর মতো করে, প্রত্যেকটা সময়ে, এবং evaluate each partially constructed solutions, এবং আমরা প্রত্যেকটা সলিউশনকে ইভালুয়েট করব। এটা পড়ে হয়তো বা ওভাবে বোঝা যাচ্ছে না, বা আপনারা হয়তো ধরতে পারতেছেন না। আমি যদি একটা ছবি আঁকাই তাহলে হয়তো বা কিছুটা হলেও বুঝতে পারবেন। ধরেন আপনি কোনো একটা সার্টেন কাজ করতে চাচ্ছেন। তো কাজটা হচ্ছে এরকম যে আপনি কোনো একটা নোড থেকে অন্য কোনো নোডে যাবেন। এখন কিভাবে যাবেন, কি করতে হবে, সেই অনেকগুলো শর্ত আপনাকে দেওয়া হয়েছে যে এই এই শর্ত আছে, এই শর্তগুলা ফলো করে এই সোর্স নোড থেকে কোন একটা ডেস্টিনেশন নোডে আপনাকে পৌঁছাইতে হবে। তো এটা হচ্ছে আমাদের টার্গেট। এখন এর ভিতরে অনেকগুলো কন্ডিশনস এবং অনেকগুলো নোডস, অনেক কিছু আছে। সো আমরা যদি এইটাকে একটা সলিউশন করতে যাই, সলিউশন করে তখন যখন দেখা যাবে যে আমরা একটা স্টার্টিং নোড থেকে শুরু করলাম, আমরা নোড বাই নোড বিভিন্ন ধরনের কন্ডিশন মেনটেন করে যাচ্ছি। যেতে যেতে কোনো কারণে আমরা এমন একটা ডেড এন্ডে পৌঁছে গেছি, ডেড এন্ড যেটা, এখান থেকে আর সলিউশনে যাওয়া পসিবল না। তো এই ব্রাঞ্চটা আমাদের বৃথা, মানে ঘুরতে হইলো। আবার এরকম আরো অনেকগুলো ব্রাঞ্চই থাকতে পারে যেখানে হচ্ছে আমাদের ডেড এন্ড হয়ে যেতে পারে। ঠিক আছে, মানে আমরা সলিউশন পাচ্ছি না, কিন্তু আর এমন একটা ব্রাঞ্চ আছে যেখান দিয়ে গেলে আমরা সলিউশনটা পেয়ে যেতে পারতাম, অর্থাৎ স্টার্টিং নোড থেকে আমরা ডেস্টিনেশন নোডে পৌঁছায় যেতে পারি। তার মানে কি দাঁড়াচ্ছে, আমরা সলিউশন, আমাদের অনেকগুলো পসিবল সলিউশন হইতে পারে, কিন্তু সব পসিবল সলিউশনই যে আমাকে আমাদের ফাইনাল আউটকামে পৌঁছাবে এমনটা নাও হইতে পারে। ঠিক আছে, মানে আমাদের সলিউশন বের করার জন্য অনেক অনেক রাস্তা থাকতে পারে, কিন্তু সব রাস্তা দিয়ে যে আমি আমার ফাইনাল যে সলিউশন সেটা কনস্ট্রাক্ট করব এমনটা নাও হতে পারে। তো এই যে এত এত আমরা ডেড এন্ড বা আমরা পসিবল, কি বলে এটাকে, পসিবল আমরা যে শিকল দেখলাম, এই দেখে আমরা আবার ব্যাকে গেছি, আবার ব্যাক থেকে আবার নতুন করে স্টার্ট করছি, বা কোনো কারণে আমরা এই ব্রাঞ্চে পাই নাই, এইখানকার প্রিভিয়াস কোনো একটা অ্যানসেস্টর ছিল, সেই অ্যানসেস্টর থেকে হয়তো বা আমরা ডেস্টিনেশন নোডে পৌঁছাতে পারতাম। এরকম ভাবে যে আমরা যে ট্রাই করতেছি, বিভিন্ন অল পসিবল ব্রাঞ্চিং দেখতেছি, এইটা হচ্ছে ব্যাক ট্র্যাকিং এর অন্তর্গত।
ঠিক আছে, আমরা এর সামনে একটা এমন হয় ছবি আছে, সেটা দেখলে হয়তো আর একটু ক্লিয়ার হইতে পারবো। এই যে খেয়াল করেন এটা, আমরা স্টার্টিং করছি একটা জায়গা থেকে, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নোড দিয়ে ঘোরাঘুরি করতেছি। ধরেন কথা কথা ধরে নিচ্ছি এরকম, তো কোনো না কোনো ব্রাঞ্চে যে আসলে আমরা ডেড এন্ড পাচ্ছি, মানে রিকার্শন আমাদেরকে ফলস রিটার্ন করতেছে। ঠিক আছে, এবং সেই ফলসটা এর কি বলে প্রপাগেট হবে। যেমন আমরা স্টার্টিং নোড থেকে স্টার্ট করলাম, আমি তার এইটা তার চাইল্ডকে কল দিল, এ তার চাইল্ডকে কল দিল, কিন্তু চাইল্ড দেখতে পাচ্ছে যে সে সলিউশনে আর পৌঁছাতে পারতেছে না, মানে সে ডেড এন্ডে চলে আসছে। তো এই যে তখন সে যেহেতু পৌঁছাতে পারতেছে না, তখন তাকে যে কাজটা করতে হবে, রিকার্সিভলি সে ফলস রিটার্ন করবে যে আমি খুঁজে পাই নাই। ঠিক আছে, সে ফলস রিটার্ন করে দিচ্ছে চাইল্ড যেটা। এই ফলসটা রিটার্ন হওয়ার কারণে এই প্যারেন্টও এই প্যারেন্টকে ফলস রিটার্ন করবে। ঠিক আছে, আলটিমেটলি এই তাহলে এই ব্রাঞ্চটা আমাদের আসলে কোনো কাজে লাগলো না, যদিও আমাদেরকে অবশ্যই ব্রাঞ্চিং তৈরি করতে হবে, কিন্তু এটা কাজে লাগে না। তো একইভাবে আবার নতুন করে আর একটা ব্রাঞ্চকে কল দিবে। তো এইভাবে কিন্তু এই ব্রাঞ্চটা হয়তো বা ফলস রিটার্ন করবে, মানে যেহেতু ডেড এন্ড। তো এখানেও এইভাবে এইটা ফলস রিটার্ন করার পরে দেখেন খেয়াল করে, এই এই চাইল্ড নোডটা যখন ফলস রিটার্ন করছে, তখন এই নোডের আর একটা পসিবল অপশন ছিল এক্সপ্লোর করার। ঠিক আছে, সে তখন এই কাজ জিনিসটাকে পরবর্তী যে নোডটা আছে সেটাকে এক্সপ্লোর করছে। সেটাকে এক্সপ্লোর করে সেটা দেখতে পাচ্ছে এটাও ডেড এন্ড, সো এইটাও আবার ফলস রিটার্ন করতেছে। আলটিমেটলি এইভাবে যে নোড আছে তার চাইল্ডস গুলা সবাই যদি ফলস রিটার্ন করে, সেও একসময় ফলস রিটার্ন করবে তার প্যারেন্টের কাছে, যে বলবে যে এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তো এইভাবে আস্তে আস্তে প্রত্যেক অনেকগুলো ব্রাঞ্চ আমাদের ফলস রিটার্ন করতে করতে দেখা যাবে যে কোনো একটা সার্টেন ব্রাঞ্চে যে আমরা আমাদের যে টার্গেট ছিল সেটা আমরা খুঁজে পাবো কোনো একটা সার্টেন ব্রাঞ্চে। তো এই সার্টেন ব্রাঞ্চে যখন আমরা খুঁজে পাবো, তখন আমরা বলতে পারবো যে আমরা ট্রু রিটার্ন করব, মানে সাকসেস হলে বা খুঁজে পেলে ট্রু রিটার্ন হবে। এই ট্রুটাও এইভাবে প্রপাগেট হতে হতে আমাদের যেখান থেকে কল হয়েছিল সেখানে ফাইনাল ট্রুটা রিটার্ন হবে। অর্থাৎ ফাইনাল ট্রুতে যে কোনো একটা ব্রাঞ্চ যদি ট্রু রিটার্ন করে, তাহলে আমরা বুঝতে পারবো ওই প্রবলেমের একটা সলিউশন পাওয়া সম্ভব হয়েছে। ঠিক আছে, তো এখানে ব্যাক ট্র্যাকিং এর কনসেপ্টটা হচ্ছে এরকম, যে অনেকগুলা পসিবল ব্রাঞ্চিং খুঁজে আসবে, খুঁজে আমাদের কোন একটা ব্রাঞ্চিং যদি সলিউশন রিটার্ন করতে পারে, সেইটাকে আমরা অ্যাকসেপ্ট করব। সেটা যে কোনো ব্রাঞ্চ হতে পারে। এবং ব্যাকট্র্যাকিং এর কনসেপ্ট আসলে শুধুমাত্র এটা না যে এখানে শুধুমাত্র একটাই সলিউশন থাকবে, এখানে মাল্টিপল টাইপের সলিউশন থাকতে পারে। কিন্তু যখন যেটা খুঁজে পাওয়া যায় সেই একটা সলিউশন খুঁজে বের করতে পারলেই এনাফ। ঠিক আছে, সো এটা হচ্ছে ব্যাকট্র্যাকিং এর সুবিধা, যে একটা সলিউশন খুঁজে পাইলেই হয়েছে অ্যাটলিস্ট। অনেকগুলো সলিউশন থাকতে পারে, সো সলিউশন যে আমার ইউনিক হবে এমন কোনো কথা নাই ব্যাকট্র্যাকিং এর ক্ষেত্রে। কিছুটা কি ধরতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার এই যে স্যার ডেড এন্ড যেটা স্যার, এটা কি শুধু স্যার ট্রি এর ক্ষেত্রেই হয় না গ্রাফের ক্ষেত্রেও পসিবল স্যার? না, এটা যে কোনো কিছুর ক্ষেত্রে পসিবল, আমরা দেখবো সামনে। শুধু এটা গ্রাফ বলে কথা না, এটা যে কোনো প্রবলেমকে আমরা এভাবে স্টেট বাই স্টেট নিতে পারি, স্টেটকে আমরা একটা একটা নোড হিসেবে চিন্তা করতে পারি। সামনে আসবে এই যে আপনি যে কোশ্চেন গুলো করতেছেন সেটার আনসার আসবে এখন, যে আমরা কি এখানে কিছু কি টার্মস আছে। টার্মস গুলো হচ্ছে স্টেট, স্পেস, ট্রি। এই যে আমি একটু আগে যে ট্রিটা দেখলাম, এটা কিন্তু আসলে শুধু গ্রাফের জন্য না, এটা হচ্ছে সলিউশন স্পেসের জন্য। আমরা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছি, মানে আমাদের একটা স্টেট বলতে শহর থেকে আরেক শহর সেটা না, আমরা প্রবলেমের একটা সলিউশন বা একটা অবস্থা থেকে অন্য একটা অবস্থায় যাচ্ছি। মানে এখানে ধরেন যে 15% কাজ হয়েছে, এই 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 প্রবলেমটার এখানে হয়তো বা 20% কাজ হয়েছে।
এইভাবে আরেকটা স্টেটে যে হয়তো প্রবলেমটা 30% কাজ হয়েছে। So আমি জাস্ট বোঝার জন্য বলতেছি আর কি। স্টেট বলতে আসলে এটা বোঝাচ্ছে যে আমাদের একটা পজিশন থেকে আরেকটা প্রবলেম পজিশনে আমরা ট্রান্সফার হচ্ছি। জি স্যার। ঠিক আছে। সো এটা হচ্ছে স্টেট স্পেস ট্রি। তো ডেফিনেটলি তার একটা স্টার্টিং পয়েন্ট থাকবে যেটাকে আমরা রুট বলতেছি, এবং বিভিন্ন কম্পোনেন্টস থাকবে। কি কি যেভাবে আমরা হিসাব করবো কোনটার সাথে কোনটা, কোন স্টেটের পর কোন স্টেট আমাদের লাগবে সেগুলো থাকবে। প্রমিসিং অ্যান্ড নন প্রমিসিং। প্রমিসিং বলতে বোঝানো হচ্ছে যে আমরা সলিউশন পাচ্ছি নাকি পাচ্ছি না। নন প্রমিসিং হলে সেটা হচ্ছে ডেড এন্ড বা ফলস। আর হচ্ছে লিফ, যেটা লিভস হচ্ছে আমাদের ওই লাস্ট যে যাই নোড গুলা থেকে ব্রাঞ্চের আমাদের রিটার্ন হয়। এই যে এখানকার যে লাস্ট যে নোড গুলা বা লাস্ট যে স্টেট গুলা, সেটাকে আমরা বলবো হচ্ছে লিফ বলবো। তো লিফ আমাদের ডেড এন্ডও দিতে পারে, আবার সাকসেসও দিতে পারে, যে কোনো কিছুই দিতে পারে। যেমন এখানে একটা প্রবলেম দেওয়া হচ্ছে। এখন আমরা প্রবলেম এক্সাম্পলে চলে আসছি। ব্যাক ট্র্যাকিং এর একটা প্রবলেম হচ্ছে আমাদের এন কুইন প্রবলেম। এটা এআই এ ভালোভাবে করানো হয়। এখানে আমরা কনসেপ্ট আমরা একটু জেনে রাখি। তো এন কুইন প্রবলেমের প্রবলেম স্টেটমেন্টটা এরকম যে, আমার আগে ছবিটা দেখাই। এন কুইন প্রবলেম হচ্ছে এরকম একটা গ্রিড থাকবে আপনার। ঠিক আছে, এরকম একটা গ্রিড থাকবে। এই গ্রিডের ভিতরে এমন ভাবে, গ্রিড বলতে আমাদের এন কুইন বলতে এন সংখ্যক, সরি, এন সংখ্যক যদি আমাদের কুইন থাকে তাহলে গ্রিডের সংখ্যা হবে এন বাই এন। ঠিক আছে, এন বাই এন একটা গ্রিড হবে। রো হচ্ছে এন সংখ্যক, কলাম এন সংখ্যক। তো সেখানে কুইন গুলাকে এমন ভাবে বসাইতে হবে যাতে করে তিনটা শর্ত মেনটেন হয়। ঠিক আছে, তিনটা শর্ত মেনটেন হয়। প্রথম শর্ত হচ্ছে সেম রোতে অন্য কোনো কুইন থাকতে পারবে না। মানে একটা রোতে যদি আমি একটা কুইন বসাই, তাহলে ওই রোতে আর অন্য কোনো কুইন বসানো যাবে না। দুই নাম্বার শর্ত হচ্ছে যদি আমি একটা কলামে কুইন বসাই, ঠিক আছে, আমি যদি একটা কলামে কুইন বসাই, সেম কলামে অন্য কোনো কুইন বসানো সম্ভব হবে না। এটা হচ্ছে দুই নাম্বার শর্ত। তিন নাম্বার শর্ত হচ্ছে আমি যদি যে কোনো একটা সেলে যদি কুইন বসাই, তার যতগুলো ডায়াগোনাল আছে তার কোনো ডায়াগোনালে অন্য কোনো কুইন বসতে পারবে না। ঠিক আছে, এই তিনটা শর্ত মেনটেন করতে হয় এন কুইন প্রবলেমের ক্ষেত্রে। এটা হচ্ছে জাস্ট তার ডেফিনেশন, প্রবলেম ডেফিনেশন। এটাকে কাইন্ড অফ কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম বলা হয়। সেটা ডিফারেন্ট ইস্যু, এটা আপনারা পরে যখন এআই পড়বেন তখন বুঝতে পারবেন। কিন্তু এটাকে ব্যাকট্র্যাকিং দিয়ে সলভ করা হয়, তো এই জন্য ব্যাকট্র্যাকিং টপিকে এটা দেওয়া হয়েছে। তো এখানে শর্ত তিনটা হচ্ছে, আবারও বলি। সেম রোতে একাধিক কুইন বসতে পারবে না। সেম ডায়াগোনালে, সরি, সেম কলামে একাধিক কুইন বসতে পারবে না। এবং কোনো একটা কুইন তার যে ডায়াগোনালস আছে সেগুলোতেও একাধিক কুইন বসতে পারবে না। তো সেম রো হিসাব করাটা খুবই সহজ। যেমন এই যে এই রো যদি চিন্তা করি, এই রোতে অন্য কোনো কুইন আছে? ডেফিনেটলি নাই, না স্যার। চোখেই দেখা যাচ্ছে। ঠিক একইভাবে এই কলামে, মানে এই কুইনটা যখন আমরা বসাইছি এই কলামে অন্য কোনো কুইন নাই। সো এইটা দুইটা শর্ত ফুলফিল করতেছে আপাতত। এখন দেখতে হবে যে আমাদের থার্ড শর্তটাও ফুলফিল হচ্ছে কিনা। থার্ড শর্তটা ফুলফিল হচ্ছে কিনা সেটা আমরা কিভাবে বের করব? মানে আমরা ডায়াগোনাল কোনটা নিব? আমরা কি এই ডায়াগোনাল চেক করব, না কোন ডায়াগোনাল চেক করব? স্যার, প্রথম যে ডায়াগোনালটা দিচ্ছেন এটাই তো এডজেন্সি ম্যাট্রিক্সের ডায়াগোনাল ভাবি আমরা। স্যার, যে কুইন আছে ওই কুইনকে সেন্টার ধরে ডায়াগোনাল চেক করব। রাইট। আমরা, সরি মুছে ফেললাম কেন? এই ডায়াগোনাল বলতে কিন্তু এখানে মেইন ডায়াগোনালকে বোঝাচ্ছে না।
ঠিক আছে, এই ডায়াগোনাল বলতে এই 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 যে এরকম মেইন ডায়াগোনাল এগুলোকে বোঝাচ্ছে না। এখানে ডায়াগোনাল বলতে বোঝানো হচ্ছে যে আমি আমি একটা কথা বলছিলাম, যে কুইনটা বসাবো তার ডায়াগোনাল। ঠিক আছে, মানে আমাদের যে কুইনটা আমরা বসাইছি, আমাদের টার্গেট ধরেন একটা কুইন আমরা ধরে নিচ্ছি, এইটা হচ্ছে আমাদের, এই কুইনকে আমরা প্লেসমেন্ট করব। তাহলে এর যতগুলো ডায়াগোনাল আছে তার ডায়াগোনালে অন্য কেউ থাকতে পারবে না। এই ডায়াগোনাল হচ্ছে এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এবং নিচের দিকে এটা, এই সেলগুলোতে অন্য কেউ থাকতে পারবে না। তো এখন ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি যে এর এর যেহেতু বাউন্ডারিতে আছে, তো এর তো আর উপরের আর ডানে আর উপরের বামে এই ডায়াগোনাল দরকার নাই। তো তার হচ্ছে এই দুইটা ডায়াগোনাল চেক করতে হবে। ঠিক আছে, এই ডায়াগোনালে অন্য কেউ আমরা দেখতে পাচ্ছি নাই আসলে, মানে এটা একটা সলিউশন আসলে, যার কারণে এখানে কেউ নাই। যদি সলিউশন না হইতো তখন হয়তো বা সমস্যা হইতে পারতো। ঠিক একইভাবে দেখেন, এই কুইনটা যখন আমরা বিবেচনা করব তখন তার ডায়াগোনাল হবে এইটা, আর হচ্ছে এই বরাবর, এবং এই বরাবর যদি যাওয়ার অপশন থাকতে চাইতো, যদি এই বরাবর যাওয়ার অপশন থাকতে চাইতো, কিন্তু আসলে অপশন নাই। তো ডানে তার অপশন নাই। তো তখন তার তার বিবেচনার জায়গা হয়তো এই ডায়াগোনালস গুলা। ঠিক আছে, তো এটা আমাদের বুঝতে হবে। এই কয়টা শর্ত যদি ফিল আপ করা সম্ভব হয়, তাহলে আহ সরি, এই কয়টা শর্ত ফিল আপ করে যদি কুইন গুলাকে বসানো সম্ভব হয়, তাহলে আমাদের প্রিন্ট করতে হবে বা আমাদের রিটার্ন করতে হবে ট্রু, আদারওয়াইজ রিটার্ন করতে হবে ফলস, যে এই এন সংখ্যক কুইন এন বাই এন গ্রিডে বসানো সম্ভব হয় নাই। ঠিক আছে, এটা হচ্ছে প্রবলেমের স্টেটমেন্ট। তো এখন আমরা দেখি যে আসলে প্রবলেমটা কিভাবে কাজ করতেছে। তো আপনারা চাইলে খাতায় হাতে কলমে করতে পারেন যে এন এর মান যখন 1, তখন সেটা ট্রু রিটার্ন করবে, কারণ 1/1 সেল, 1/1 সেলে একটাই মাত্র কুইন বসবে। কিন্তু এন এর মান যখন 2, তখন 2/2 সেল হবে। 2/2 সেলে কি এই শর্ত মেনটেন করে কুইন বসানো সম্ভব? না স্যার, কোনটাতে ঝামেলা হবে? ডায়াগোনালে ঝামেলা হবে। ডেফিনেটলি। আমি যদি এখানে কুইন বসাই, পরেরটা আমি এখানে বসাতে পারবো না, কারণ সেম রোতে হয়ে যাচ্ছে। আবার এখানে বসাতে পারবো না, সেম কলাম হয়ে যাচ্ছে। আবার ঝামেলাটা হচ্ছে আমরা এইখানে বসাতে পারবো না, কারণ সেম ডায়াগোনাল হয়ে যাচ্ছে। সো 2/2 তে আসলে আনসার পসিবল না। 3/3। স্যার মাঝখানে বসলে আবার সম্ভব না, কিউটা যদি মাঝখানে বসে। আমরা দেখি আসলে সম্ভব কিনা। এখানে বসালাম, তো সম্ভব। পরেরটা এখানে বসানো যাবে না, এখানে বসানো যাবে না, এখানে বসানো সম্ভব হইতে পারে। তারপরটা আবার এইখানে বসাতে গেলে রো বরাবর বুঝলাম। কনফ্লিক্ট তৈরি হবে। এইখানে বসাতে গেলে আবার ডায়াগোনাল যাবে বরাবর কনফ্লিক্ট। স্যার, আবার এখানে যাবে। না, ডায়াগোনাল, যাবে না, ঠিক আছে। আবার এইখানে হচ্ছে আবার রো বরাবর কনফ্লিক্ট। সো এখানে আসলে এভাবে এভাবে আমরা অল পসিবল ট্রাই করে দেখতে পারি, কিন্তু আসলে 3-এর ক্ষেত্রেও পসিবল না। ঠিক আছে, So, 1-এর ক্ষেত্রে পসিবল, কিন্তু 2-3-এর ক্ষেত্রে পসিবলটা হবে না। আবার 4 থেকে পসিবল হবে, 4-এর পর থেকে যতই দেন না কেন পসিবল হবে। ঠিক আছে, এটা মানে দেখা গেছে এরকম। স্যার, তিনে কেন পসিবল হলো না? একটা তো অতিরিক্ত বসতে পারলাম। 3টাই বসাইতে হবে, এখানে বসানো পসিবল না, রো বরাবর কনফ্লিক্ট। এখানে এখানে বসানো পসিবল না, কারণ কলাম বরাবর কনফ্লিক্ট। আবার এখানেও পসিবল না, আবার রো বরাবর কনফ্লিক্ট। সো এই থার্ড 2টা বসাতে পারছি, থার্ড কুইনকে আমরা কোথাও বসাতে পারবো না, আপনি যত পসিবল কম্বিনেশনই ট্রাই করেন না কেন। ঠিক আছে, 3টার জন্য এরকম দেখা গেছে সলিউশন হয় না। এই চাইলে একটা সলিউশন করে দেখতে পারেন, বা অনলাইনে সার্চ করে দেখতে পারেন এন কুইন প্রবলেমের কয়েকটা কুইন বসানো আসলে পসিবল, কোন কোন স্টেজে ইম্পসিবল।
তো নর্মালি 4 বা 4-এর পর থেকে আসলে সবগুলাতেই বসানো সম্ভব হয়, মানে সলিউশন পাওয়া সম্ভব হয়। তো এখানে সেই কথাগুলাই বলা হয়েছে। তো একটু ছবিগুলো আমরা দেখার চেষ্টা করি আসলে এটা কিভাবে হচ্ছে। তো মনে করেন আমরা একদম এমটি স্টেটে ছিলাম, আমরা একটা এমটি স্টেটে ছিলাম, সেই এমটি স্টেট থেকে আমরা কুইন বসাতে বসাতে আমরা আগাবো। তো এখানে জাস্ট একটা স্যাম্পল ব্রাঞ্চিং দেখানো হয়েছে যে এই স্টেট থেকে আমরা পরের একটা স্টেটে গেছি যেখানে একটা কুইন প্রথম রো এর প্রথম কলামে বসানো হয়েছে। এই স্টেট থেকে আরো অনেকগুলো পসিবল ব্রাঞ্চিং হইতে পারে, এখানে অনেক ব্রাঞ্চিং হইতে পারে আসলে। তো এখানে জাস্ট দুইটা ব্রাঞ্চ দেখাচ্ছে যে এই স্টেট থেকে এরকম এটা একটা পসিবল ব্রাঞ্চ হতে পারে, এটা আর একটা পসিবল ব্রাঞ্চ হইতে পারে। আবার ঠিক একইভাবে এই ব্রাঞ্চ থেকে আরো অনেকগুলো ব্রাঞ্চিং পসিবল হইতে পারে। ঠিক আছে, তো যেটাই হোক না কেন, যেভাবেই আমরা করি না কেন, এই এতগুলো ব্রাঞ্চিং হয়তো বা আমাদের কোনো না কোনো সময় ট্রু রিটার্ন করতেও পারে, অথবা কোনো না কোনো সময় ফলস রিটার্ন করতে পারে। এটা আমরা জানি না, কারণ ব্রাঞ্চিং আমাদেরকে সলভ করে দেখতে হবে আসলে কোনটাতে ট্রু কোনটাতে ফলস হয়। কিন্তু জাস্ট এখানে বোঝার সুবিধাতে এরকম ব্রাঞ্চিং করে দেখানো হয়েছে। ঠিক একইভাবে এই 3 নাম্বার স্টেট থেকে 4 নাম্বার স্টেট এরকম তৈরি হওয়ার পরে আবার আরো কিছু কল হবে পরের কুইনকে বসাতে। এখানে 3টা কুইন বসানো হয়েছে অলরেডি। তো 4 নাম্বার কুইন বসানোর জন্য আরো অনেকগুলো স্টেট পসিবল স্টেট হইতে পারে, যে আমি কোন কোন জায়গায় বসাতে পারি। তো সেগুলো হয়তো বা দেখা যাবে কোনো কারণে ট্রু অথবা ফলস কিছু একটা রিটার্ন করবে। আমরা ধরে নিই এখানে সবাই ফলস রিটার্ন করতেছে। তো এইভাবে খেয়াল করে দেখেন, তো এই সব ব্রাঞ্চিং কিন্তু একসাথে তৈরি হয় না। মানে হয়তো আপনাদের মনে হতে পারে যে সব ব্রাঞ্চ মনে হয় একসাথে তৈরি হয়, জিনিসটা আসলে ওইটা না, সব ব্রাঞ্চ একসাথে তৈরি হয় না। ফার্স্টে এটাতে গেল, এখান থেকে এইখানে গেল, এখানে সলিউশন হয় নাই, তো এটা তখন ডেড এন্ড। এই ব্রাঞ্চটা তখন মরে যাবে, এই ব্রাঞ্চটা মরে যেয়ে পরের এর প্যারেন্টের কাছে ফেরত আসবে। প্যারেন্ট আবার নতুন একটা ব্রাঞ্চকে কল দিবে। ঠিক আছে, এই ব্রাঞ্চ কিন্তু মরে গেছে, এই ব্রাঞ্চ কিন্তু আর শেষ, এটা আর কিন্তু নাই, এটা স্টেট আর নাই। এরপরে এই ব্রাঞ্চটা যখন আবার কোনো কারণে ফলস রিটার্ন করলে সে আবার তার প্যারেন্টকে রিটার্ন করবে। So, এই ব্রাঞ্চটা বাদ। এরপরে হচ্ছে প্যারেন্ট নতুন ব্রাঞ্চকে তৈরি করবে। ঠিক আছে, তো আমি যেটা বলতে যাচ্ছি যে শুরুতেই কিন্তু এরকম ডাবল ব্রাঞ্চ হয়ে যাবে না। রিকার্শন যদি আপনারা ঠিকঠাক মতো বুঝে থাকেন তাহলে বুঝতে পারবেন যে শুরুতে একটা সাইডের কাজ আগে হয়। ঠিক আছে, একটা একটা করে ব্রাঞ্চের কাজ দেখে দেখে সামনে আগায় রিকার্শন, সব ব্রাঞ্চ একসাথে ওপেন করে ফেলে না। তো এই স্টেটে যখন যাব, এই স্টেটে আবার এই ব্রাঞ্চটা খুঁজবে, এটা না পেলে এটা বাতিল হয়ে এটা এটা ডেড এন্ড হবে। ধরে নিলাম ডেড এন্ড হইলো, এটা বাদ হয়ে গেল তখন। তারপর আবার নতুন করে এই ব্রাঞ্চটা ওপেন হবে, এটা আবার বাতিল হয়ে গেলে পরের ব্রাঞ্চটা ওপেন হবে। আলটিমেটলি এই টোটাল ব্রাঞ্চ যদি এখানে কোনো সলিউশন না পাওয়া যায় তখন সে হচ্ছে তার প্যারেন্টকে ফলস রিটার্ন করবে। ফলস রিটার্ন করার পর এই পাশের টোটাল ব্রাঞ্চটাই বাতিল, এখানে আর এরকম কোনো ব্রাঞ্চ থাকবেই না। তারপর হয়তো বা এই নতুন এই ব্রাঞ্চটা তৈরি হবে। ঠিক আছে, এরপর আবার একই আগের মতো সবগুলো ব্রাঞ্চ ট্রাই অ্যান্ড ইরর বেসিসে কাজ করবে। যদি সলিউশন পাই হইলো, না হলে শেষ, আবার রিটার্ন করবে। সো আলটিমেটলি এই ব্রাঞ্চটা যদি কোনোভাবেই যদি সলিউশন বের করতে না পারে এই বড় ব্রাঞ্চটা, তো এই ব্রাঞ্চটা নাই হয়ে যাবে। ঠিক আছে, নাই হয়ে যাবে বলতে আহ এটার কনসিডারেশনে থাকবে না, তখন নতুন ব্রাঞ্চ তৈরি হবে এরপরে। সবার লাস্টে যে এই ব্রাঞ্চটা গুলো তৈরি হচ্ছে, তো এই জন্য এখানে যে স্টেটের নাম্বার গুলো দেওয়া হয়েছে যে আসলে ব্রাঞ্চিং গুলো একসাথে তৈরি হয় না, ব্রাঞ্চিং গুলো স্টেপ বাই স্টেপ একটার পর একটা ব্রাঞ্চ উৎপন্ন হয়। সো ব্যাকট্র্যাকিং এ এটা আমাদের খুবই আহ কি বলে মাথায় রাখতে হবে যে সব ব্রাঞ্চ আমরা একসাথে কখনোই তৈরি করি না, সব ব্রাঞ্চের কাজ প্যারালালি হয় না, কারণ এটা থ্রেড না। যদি থ্রেড হইতো তাহলে প্যারালাল তৈরি করতে পারতাম।
যেহেতু থ্রেড না, সিকোয়েন্সিয়ালি সবগুলা ব্রাঞ্চ একটার পর একটা ভিজিট করে যাচ্ছে, কিন্তু ছবিতে তো আসলে সিকোয়েন্সিয়ালি দেখানো সম্ভব না, এই জন্য ছবিতে সবগুলা ব্রাঞ্চকে একসাথে দেখানো হয়েছে। তো আলটিমেটলি এই যে এই রকম যদি আমরা একটা স্টেটে পৌঁছাইতে পারতাম, তাহলে হয়তো আমরা সলিউশন পেয়ে যাইতাম। ঠিক আছে, সো এই ব্রাঞ্চিংটা যখন এই স্টেটে পৌঁছাবে, তখন এটা আলটিমেটলি ফাইনাল সলিউশন রিটার্ন করবে। So, এটা হচ্ছে আমাদের এন কুইন প্রবলেম। তো আমি যেটা বললাম যে ব্রাঞ্চিং করতে করতে আমাদের সলিউশন যখন আমরা পাবো, তখন সলিউশন যে আমাদের শুধুমাত্র একটা ব্রাঞ্চ থেকেই পাবো এমনটা না, মানে সলিউশনটা যে ইউনিক হবে এমনটা না। যেমন 4x4-এর জন্য এটা একটা সলিউশন, ঠিক আছে, এটা একটা পসিবল সলিউশন। পরের স্লাইডে দেখেন আর একটা পসিবল সলিউশন আছে, এইটা। সো দুইটা পসিবল সলিউশন আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখেন এটাতে 3 নাম্বার রোতে ছিল কুইনটা, বাকিগুলা সেভাবে বিন্যস্ত ছিল। এখানেও দেখেন 2 নাম্বার রোতে চলে আসছে, বাকিগুলা সেভাবে আ- শর্ত মেনে বিন্যস্ত হয়েছে। সো এখানে সলিউশন আসলে ইউনিক হবে আমরা আমরা কখনোই বলতে পারবো না। এরপরে আসে সাম অফ সাবসেট প্রবলেম। এটাও কাইন্ড অফ আসলে মানে ব্রাঞ্চিং করে করে অল পসিবল ব্রাঞ্চ ঘুরে ঘুরে সলিউশন বের করার মতো একটা প্রবলেম। এটা এটার একটা হিন্ট বা এটা একটা ডেফিনেশন আমরা আগেই দেখছিলাম, ডাইনামিক প্রোগ্রামিং অথবা গ্রিডি কোনো একটা জায়গাতে হয়তো। তো মূল কথাটা হচ্ছে, প্রবলেমটা হচ্ছে আপনাকে একটা সেট দেওয়া থাকবে, যেমন এই যে এস হচ্ছে একটা সেট দেওয়া আছে। আপনার সেটের মধ্যে এন সংখ্যক পজিটিভ ইন্টিজার্স থাকবে, মানে এন সংখ্যক নাম্বার দেওয়া থাকবে সেটের ভিতরে, এবং একটা অ্যামাউন্ট বা ইন্টিজার ডি। এই ডি কে আপনাকে বানাইতে হবে এই নাম্বারগুলো ব্যবহার করে। এন সংখ্যক যে নাম্বার আছে সেগুলোকে ইউজ করে ডি এর মান তৈরি করতে হবে। এবং তো আমরা এটাকে কিভাবে করতে পারি সেটা আমাদেরকে সলিউশন আকারে বের করে নিয়ে আসতে হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে, সেটে আমাদের চারটা নাম্বার আছে, এবং আমাদের টার্গেট ডি হচ্ছে 15, 15কে বিল্ড করা। তো আমরা কিভাবে 15 বানাইতে পারি সেটা আমাদেরকে আহ, খুঁজে বের করতে হবে। তো একটা পসিবল সলিউশন হচ্ছে 357, এইভাবে আমরা সলিউশনটা বানাইতে পারি। এটা হচ্ছে আমাদের পসিবল সলিউশন। ঠিক আছে। তো এখন এটাকে আমরা সলভ করব কিভাবে সেটা একটু দেখি। সো সাম অফ সাবসেট করতে গেলে কাইন্ড অফ আমাদের পাওয়ার সেটের কনসেপ্ট চিন্তা করতে হবে, যে আমি কোনো একটা সার্টেন না এলিমেন্ট নিলাম অথবা নিলাম না, এই দুইটা হচ্ছে আমার চয়েস। ঠিক আছে, আমাদের এই দুইটা হচ্ছে আমাদের চয়েস। তো এই দুইটা চয়েস হইলে এখানে অনেকগুলো ব্রাঞ্চিং পসিবল হবে। যেমন আমি কোনো একটা নাম্বার নিচ্ছি 3, আমরা একদম ইনিশিয়ালি রুটে ছিলাম, তো আমরা স্টার্ট করতেছি 3 দিয়ে। যদি আমরা 3 নিতাম তাহলে এই পাশে ব্রাঞ্চে যেত, যদি 3 না নিতাম তাহলে অন্য একটা ব্রাঞ্চিং এ যেত। ঠিক আছে, তো আমরা যেহেতু 3 নিয়ে ফেলছি, এরপর যদি আমরা 5 নিতাম তাহলে এরকম একটা ব্রাঞ্চ তৈরি হইতো, পরের কোনো একটা নাম্বার নিতাম। যদি আমরা তারপর হচ্ছে 8 যদি নিতাম, আচ্ছা সরি এখানে স্টেট নাম্বার বুঝাইছে। তো আমরা যদি 5 নিতাম তাহলে এই 8, 8 হচ্ছে আমাদের ইয়াতে যাইতাম, সামেশন হতো আমাদের 8। তারপর যদি আমরা 6 নিতাম তাহলে আমাদের সামেশন রেজাল্ট হতো 14। তারপর হচ্ছে আমরা যদি 7 নিতাম, ঠিক আছে, উইথ বা উইদাউট, এভাবে হচ্ছে আমাদের ব্রাঞ্চিং গুলো আগাইতে পারতো। মানে এখানে অল পসিবল ব্রাঞ্চিং দেখানো হয়েছে।
তো এরকম যদি আমরা ব্রাঞ্চিং করতে থাকি, কোনো না কোনো ব্রাঞ্চিং এ আমরা দেখতে পাবো যে আমাদের রেজাল্ট আলটিমেটলি 15 হয়ে গেছে। ঠিক আছে, গ্রেটার দেন 15 অথবা 15 চেয়ে বড় অথবা 15 চেয়ে ছোট, এরকম অনেকগুলো ব্রাঞ্চ হবে এবং একটা সলিউশন ব্রাঞ্চ আমরা দেখব যেখানে আমাদের রেজাল্ট আলটিমেটলি 15 হবে। ঠিক আছে, বা হইতে পারে। তো এরকম ভাবে আসলে অল পসিবল ব্রাঞ্চিং খুঁজে খুঁজে সলিউশনটা বের করা হচ্ছে। তো এই যে আমরা অল পসিবল ব্রাঞ্চিং খুঁজে বের করতেছি, হ্যাঁ, এটা আসলে কিন্তু রিকারশন ছাড়া কোনোভাবেই কিন্তু সম্ভব না সলভ করা। তো আপনি যদি চিন্তা করেন যে আমি ফর লুপ ইউজ করবো বা হাবিজাবি ইউজ করবো, এটা আসলে সম্ভব না, কিন্তু আপনাকে রিকারশন ইউজ করতেই হবে। তো এইটা আমাদের এই সাম অফ সাবসেট সহজ একটা প্রবলেম। জাস্ট এরকম যদি আমরা কোনটা নিলাম কোনটা নিলাম না, এটা যদি ম্যাপিং করতে পারি ঠিক মতো, তাহলে কিন্তু এটা খুব সহজে একটা সলিউশন আমাকে দিয়ে দিবে। এবং এটা কোড কোড কিন্তু আসলে খুব কঠিন না। যে আমরা হয়তোবা ভাবি যে এখন হয়তোবা অনেকে মনে হচ্ছে কি বলে এটা, যে ব্যাক ট্র্যাকিং এ কোড মনে হয় অনেক কঠিন। ব্যাক ট্র্যাকিং কোড আসলে অনেক কঠিন না, কিন্তু বেস কেসগুলো ডিজাইন করাটা চিন্তা ভাবনার বিষয়। ঠিক আছে, মানে রিকারশন যখন আমরা ইউজ করব, তার বেস কেস যেগুলো হয়, যে যে জায়গা থেকে রিটার্ন করতে হবে সেটাকে কারেক্টলি আইডেন্টিফাই করাটা খুবই ইম্পর্টেন্ট। সেটা যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি, এরকম ব্রাঞ্চিং চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, কখনোই শেষ হবে না। ঠিক আছে, তো সেটা আমাদেরকে আইডেন্টিফাই করে সামনে সলিউশন বের করতে হবে। তো এতক্ষণ যে দুইটা প্রবলেম বললাম, সেই দুইটা প্রবলেমের মধ্যে থিওরিটিক্যাল কনসেপ্ট বোঝা গেছে কিনা, এন কুইন এবং সাম অফ সাবসেট? জি স্যার। ওকে। আমাদের এটা স্লাইডটাতে আসলে কি কি আছে একটু দেখে নিই। এখানে হ্যামিল্টন সাইকেল আছে, গ্রাফ কালারিং আছে। আচ্ছা, আমরা বেশি পড়বো না, আমরা আরেকটু দেখি হ্যামিল্টন সাইকেলটা দেখি। হ্যামিল্টন সার্কিট প্রবলেম, এটাও ব্যাক ট্র্যাকিং এর একটা প্রবলেম। এটা সম্পর্কে আপনারা হয়তোবা আহ কি বলে ডিসক্রিট ম্যাথে হয়তোবা পড়ে থাকতে পারেন, হয়তো অনেকে ভুলেই গেছেন যে ডিসক্রিট ম্যাথে কি পড়ছিলাম। তো হ্যামিল্টন সাইকেল আসলে এমন একটা সাইকেল, আগে আমরা হ্যামিল্টন সাইকেলের ডেফিনেশনটা দেখি। হয়ে গেল। আচ্ছা, একটু হোল্ড করেন। আচ্ছা, তো হ্যামিল্টন সাইকেল আসলে কি, সেটাকে আমাদেরকে আগে জানতে হবে। তো হ্যামিল্টন সাইকেল হচ্ছে এমন একটা সাইকেল বা সার্কিট যেখানে আমরা হচ্ছে আমরা একটা স্টার্টিং নোড থেকে স্টার্ট করব, মানে ভার্টেক্স থেকে স্টার্ট করব, এবং প্রত্যেকটা ভার্টেক্স আমরা অ্যাটলিস্ট একবার করে ভিজিট করব। একবার করে ভিজিট করে একটা সাইকেল গঠন করে আবার আমরা যে নোড থেকে স্টার্ট করছিলাম সেই নোডে ফেরত আসতে হবে, এরকম একটা গ্রাফ। ঠিক আছে, শর্তটা হচ্ছে ইন্টারেস্টিং শর্ত, যে আমরা একটা নোড থেকে স্টার্ট করব, যতগুলো ভার্টেক্স আছে সবগুলাকেই আমাকে একবার করে ভিজিট করতে হবে, ভিজিট করে আবার আমরা সেই স্টার্টিং নোডে ফেরত আসতে হবে। এটা হচ্ছে আমাদের হ্যামিল্টন সাইকেল। তো এরকম একটা গ্রাফ দেওয়া থাকলে সেটাতে এরকম হ্যামিল্টন সাইকেল পসিবল নাকি পসিবল না সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব সেটা আমাদেরকে একটু মানে দেখতে হবে যে আমরা এটা আদৌ করা পসিবল কিনা। সো প্রবলেমের ভিতরে যেটা দেওয়া থাকবে, আমাকে একটা গ্রাফ দেওয়া থাকবে, সেই গ্রাফ থেকে আমাদের হ্যামিল্টন সাইকেল খুঁজে বের করতে হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে গিয়ে প্রবলেম, শুধুমাত্র এই গ্রাফটাই দেওয়া থাকবে আমাদের ডেটা হিসেবে।
সো যেমন এই গ্রাফটা আমরা যদি দেখি, এই গ্রাফটা ধর যে কোনো নোড থেকে আমি হয়তো বা স্টার্ট করতে পারি। যে কোনো নোড থেকে স্টার্ট করলে আমাকে বলতে হবে সবগুলো নোড ভিজিট হয়েছে এবং একটা সাইকেল তৈরি হয়েছে, এমন একটা সলিউশন আপনারা খুঁজে পান কিনা একটু ট্রাই করে দেখেন তো, এই জায়গাতে এরকম সলিউশন আছে কিনা। জি স্যার আছে। সিকোয়েন্সটা কিরকম হতে পারে? যদি স্যার আমি এফ থেকে যাত্রা শুরু করি, এফ থেকে ই, ই থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ, এ থেকে বি, আবার বি থেকে এফ। আচ্ছা, এফ থেকে আপনি গেলেন হচ্ছে ই, ই তে, ই থেকে ডি সি, তে, সরি স্যার ই ই থেকে থেকে সি, সি, ই, সি, তারপর ডি, হচ্ছে গেলেন টি, এ, এ, বি, বি, এফ। এফ। হ্যাঁ, সো এটা আমরা একটা সাইকেল পাইতে পারি। সো এটা এখানে কিন্তু আমাদের একটা হ্যামিল্টন সাইকেলের সলিউশন আমরা পাচ্ছি। সো জিনিসটা এমন না যে আমি এফ থেকে স্টার্ট করতে হবে বা অন্য কোনো নোট থেকে স্টার্ট করতে পারবো না, এই জিনিসটা এমন না। আপনি যে কোনো নোট থেকে স্টার্ট করতে পারবেন। সো সেটা কোনো সমস্যা না। সো এটা আমাদের একটা পসিবল সলিউশন হইতে পারে। কিন্তু আমরা যদি একটু 19-20 করে ফেলি তাহলে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে। ধরেন যে আমরা যদি ফার্স্টে এরকম একটা যদি কাজ করি, প্রথমে আমরা এফ থেকে ই তে গেলাম, ই থেকে সি নিয়ে ফেললাম, ঠিক আছে, সি নিয়ে এর পরে যদি আবার এ নিয়ে ফেলি, এ নিয়ে কিন্তু আমরা যেতে পারবো না। এ নিলে আমরা আমাদের হয় ডি নিতে হবে অথবা বি নিতে হবে। ডি নিতে গেলে আমরা আবার আটকে যাবো এখানে, ঠিক আছে, মানে আমরা রিটার্ন করতে পারতেছি না কোনো জায়গাতে। আবার এ থেকে বি তে গেলে বি থেকে এফ এ যাওয়া যাবে ঠিকই, কিন্তু এই একটা নোট ভিজিট করা বাকি থেকে যাচ্ছে। তো তখন হচ্ছে আমাদের সলিউশন পাওয়া যাবে না। সো এরকম অল পসিবল ব্রাঞ্চিং যদি আমরা করি, এরকম যে যে স্টার্টিং নোট থেকে যে অল পসিবল যদি ব্রাঞ্চিং গুলো আমরা এরকম ট্রাভার্স করে করে কোন না কোনো ভাবে যদি বের করতে পারতাম, তো এরকম একটা পর্যায়ে যে আমরা একটা সলিউশন হয়তো পাইতাম। ঠিক আছে, আমরা একটা সলিউশন পেতে পারতাম এই জায়গাতে। সো আলটিমেটলি এটা আসলে কঠিন কিছু প্রবলেম না, কিন্তু এখানে যে কাজটা করতে হবে আমাদের রিকার্শনটাকে সুন্দর মতো ডিজাইন করতে হবে, এবং সেটা যদি আমরা ডিজাইন করতে পারি তাহলে আমাদের এটা আসলে খুঁজে বের করা খুবই ইজি। ওকে, সো আমরা আজকে বেশি পড়বো না, এটুকু পর্যন্তই পড়ি। কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার আমরা যদি এই গ্রাফটা না নিয়ে হাফ নিই, এটা কি করা যাবে? হাফ বলতে? এফ ই সি ডি, এ আর বি। না না, এখানে হাফ বা ফুল নেওয়া বিষয়টা না, ওটা না। আমাদের গ্রাফ যেটা দেওয়া আছে সেটা অবশ্যই আমাদেরকে পুরোটাই নিতে হবে। ঠিক আছে, পুরোটা গ্রাফের ভিতরে আমাদেরকে সবগুলো নোডকেই ট্রাভার্স করতে হবে, যতগুলো নোড আছে পুরো গ্রাফেরই। আর সবগুলো নোডকে অ্যাটলিস্ট একবার করে ভিজিট করে যেতে হবে। এটা হচ্ছে প্রবলেম। কারণ হচ্ছে আপনি যদি একটা নোড বাদ দিয়ে রেখে যান সেটা সাইকেল হইতে পারে, কিন্তু হ্যামিল্টন সাইকেল হবে না, কারণ তার ডেফিনেশনই বলা হয়েছে যে আমাকে সবগুলা ভার্টেক্সকে কভার করতে হবে। স্যার, হ্যামিল্টন সাইকেল কাইন্ড অফ ভার্টেক্স কভার প্রবলেম। সবগুলো ভার্টেক্সকে আমাকে মাস্ট ভিজিট করতেই হবে। এই ভিজিট করার পরে আমি পৌঁছাতে পারলাম কি পারলাম না সেটা পরে ইস্যু, কিন্তু আগে আমাকে প্রথম টার্গেট হবে ভিজিট করতে হবে। ভিজিট করে যদি সলিউশন পাই তাহলে পাইলাম, ভালো কথা, না পাইলে বলবো যে হ্যাঁ পাই নাই। স্যার, জিনিসটা এমন না যে আমার একটা গ্রাফে হ্যামিল্টন সাইকেল থাকবেই থাকবে, এই জিনিসটা এমন না। ঠিক আছে, বরঞ্চ জিনিসটা এমন যে আমাদের খুঁজে বের করতে হবে যে আমার হ্যামিল্টন সাইকেল আছে নাকি নাই। থাকতে পারে, নাও থাকতে পারে। যদি থাকে তাহলে একটা সলিউশন আমরা ব্রাঞ্চিং করে কোনো না কোনো সলিউশন পাবো। যদি না থাকে তাহলে কোনো ব্রাঞ্চই আসলে ট্রু রিটার্ন করবে না, সবসময় ফলস রিটার্ন করতে থাকবে। তো তখন আমরা যদি
কোনোভাবেই সলিউশন না পাই, তাহলে বলবো যে এই গ্রাফে আসলে কোনোভাবেই হ্যামিল্টন সাইকেল সম্ভব না। আর যদি কোনো একটা সলিউশন পাই, ইউনিক হইতে হবে এমন কোনো কথা নাই, যদি পাই তাহলে সেটা বলতে পারবো যে হ্যাঁ এই গ্রাফে আমাদের সলিউশন আছে। স্যার একের অধিক কি হ্যামিল্টন থাকতে পারে একটা গ্রাফে? একের অধিক বললে আসলে কথা না, একের অধিক আপনি যেটা ভাবতেছেন ওটাই বললাম যে ইউনিক সলিউশন হইতে হবে এমন কোনো কথা নেই। ইউনিক সলিউশন মানে কি? একটা সলিউশন। একের অধিক গ্রাফ আপনি যেটা বলতেছেন ওটা হচ্ছে মাল্টিপল সলিউশন। যেমন এই গিভেন গ্রাফটাকে যদি এভাবে চিন্তা করি, সি এ বি এফ ই ডি, সেটাও তো স্যার একটা সার্কেল গঠন করতেছে যেটা সবগুলো নোড ভিজিট করতেছে, সেক্ষেত্রে এটা কি স্যার হ্যামিল্টন হবে? আবার বলেন। স্যার সি এ বি এফ ই সি ডি, এ পি, এফ ই ডি। হ্যাঁ ডি থেকে আবার সি তে যাওয়া সম্ভব হয়, এটা সাইকেল হবে। আমি ওটাই বললাম, ইউনিক সলিউশন যদি না হয়, মাল্টিপল সলিউশন থাকতে পারে। আচ্ছা স্যার। তো মাল্টিপল সলিউশন থাকা মানে কি? মাল্টিপল হ্যামিল্টন সাইকেল থাকা, এর সাথে ওইটাই বুঝায়। তো ইউনিক সলিউশন হবে এমন কোনো কথা নেই, আপনি যেভাবেই স্টার্ট করেন না কেন। আসলে মূল কথাটা হচ্ছে আপনি যদি একবার সাইকেল পেয়ে যান, ঠিক আছে, আপনি যদি একবার সাইকেল পেয়ে যান, আপনি যেখান থেকে স্টার্ট করেন না কেন, যে সিকোয়েন্সটি স্টার্ট করেন না কেন, সেটা হবেই। আমি কথাটা কি বুঝতে পারলাম? ধরেন সি এ পি এফ, তারপর হচ্ছে ই টি, এরপর আবার সি। তো এই সিকোয়েন্সটা যদি আপনি বের করেন, আপনি ওই যে রাউন্ড, কি বলে একটা ছিল না আপনাদের, কিউব ছিল, রাউন্ড কিউব, অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করছিলেন ডেটা স্ট্রাকচারে। এখন যদি আমি বি থেকে স্টার্ট করি, আমাদের এই সিকোয়েন্সটাই ফলো করতে হবে। বি, তারপরে এফ, তারপরে ই, তারপর ডি, তারপর সি, তারপর হচ্ছে আবার এ, এরপরে আবার বি চলে আসবে। মানে রাউন্ডিং করতে হবে, এটা পুরোটা গেলাম, শেষ হয়ে গেল, আবার এখান থেকে আবার রাউন্ড করে এ বি নিয়ে আসলাম। ঠিক আছে? তো আমি যদি সাইকেলে একবার ঢুকে যেতে পারি, তো এখানে আমি ঘুরাই ঘুরে অনেকগুলো সলিউশন বের করে নিয়ে আসতে পারি আসলে, ওটা কোনো সমস্যা না। একই সলিউশন কিন্তু মানে একটাই সাইকেল, কিন্তু আমি স্টার্টিং করতেছি এক এক পয়েন্ট থেকে। অথবা আমাদের অন্য কোনো সাইকেলও কোনো না কোনো ভাবে অন্য কোনো এজ দিয়েও হইতে পারে, সেটা ডিপেন্ড করতেছে আমাদের গ্রাফটা কিরকম তার উপরে। এটা হচ্ছে হ্যামিল্টন সাইকেল। সো বাকি টপিক আমরা নেক্সট ক্লাসে দেখবো। ওকে স্যার।